মাঝরাত। ঘড়িতে তখন ধরুন রাত 2টো কি 2:30টে। চারপাশ একেবারে নিস্তব্ধ। আর হঠাৎ সদর দরজায় প্রচণ্ড ধাক্কা। বাপরে, ভাবতেই তো গা শিউরে ওঠে। একদম। তো ঘুম চোখে দরজা খুলেই দেখা গেল একদল পুলিশ দাঁড়িয়ে আছে। তারা সোজা ঘরে ঢুকে ল্যাপটপ, ফোন, হার্ড ড্রাইভ সব বাজেয়াপ্ত করতে শুরু করলো। মানে কোনো আগাম নোটিশ ছাড়াই? হ্যাঁ, কোনো নোটিশ নেই। বাড়ির মালিক অবাক হয়ে শুনলেন, অভিযোগ হলো তিনি ডার্ক ওয়েবে বসে বেআইনি মাদক আর পর্নোগ্রাফি বিক্রি করছেন। কিন্তু মজার বা বলতে পারেন ভয়াবহ ব্যাপারটা হলো ওই ব্যক্তি জীবনেও ডার্ক ওয়েবের নামও শোনেননি। আর এর পেছনের কারণটা কিন্তু খুব ছোট আর সাধারণ একটা ভুল। ঠিক। ঘটনা হলো তার ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ডটি ছিল অত্যন্ত দুর্বল, আর সেই সুযোগটাই নিয়েছে কোনো এক অদৃশ্য সাইবার অপরাধী। তো আজকে আমাদের এই গভীর আলোচনায় আমরা ঠিক এমন কিছু ঘটনাই বিশ্লেষণ করতে যাচ্ছি। হ্যাঁ, আর আমাদের আজকের মূল ভিত্তি হল সাইবার সেফগার্ড 5.0 নামক একটি নির্দেশিকা। ঠিক তাই। আমরা আজ শুধু টেকনিক্যাল শব্দ বা কোডিং নিয়ে কথা বলবো না। সাইবার জগৎ হলো আসলে একটি আয়নার মতো, যা আমাদের বাস্তব জীবনেরই প্রতিচ্ছবি। কিন্তু এই আয়নার ওপাশে এমন কিছু ছায়া লুকিয়ে আছে যা আমরা দেখতে পাই না। এই ছায়াগুলো নিয়ে আমরা আজ কথা বলবো। মানে আমরা যদি সাইবার জগৎকে একটি বিস্তীর্ণ মহাসাগর হিসেবে ধরে নিই, তবে হ্যাকাররা হল সেই মহাসাগরের গভীরে লুকিয়ে থাকা শিকারী। এই ডিপ ডাইভে আমরা কিছু বাস্তবের চিত্র তুলে ধরব। একটি থিয়েটারের মঞ্চের মতো করে যদি দৃশ্যগুলো কল্পনা করা যায়, তবে প্রতিটি ঘটনার পেছনের অন্ধকার দিকগুলো খুব স্পষ্ট হয়ে উঠবে। দারুণ একটা উপমা। তো এই মনস্তত্ত্ব হ্যাক করার বিষয়টা নিয়ে একটু বিশদে কথা বলা যাক। মানুষ সাধারণত কখন সবচেয়ে বেশি দুর্বল থাকে? আচ্ছা, এটা খুব ভালো প্রশ্ন। মানে যখন কেউ কোনো তীব্র আকাঙ্ক্ষা বা আশার মধ্যে থাকে। হতে পারে সেটা নিজের কেরিয়ার গড়ার স্বপ্ন, অথবা চরম একাকিত্বের মাঝে একটু ভালোবাসার খোঁজ। এই আশা বা শূন্যস্থানটাই কি হ্যাকারদের কাছে একটি খোলা দরজার মতো নয়? উম নিখুঁত একটা পর্যবেক্ষণ। মানুষের মস্তিষ্ক যখন কোনো কিছুর জন্য মরিয়া থাকে, তখন তার যৌক্তিক চিন্তাভাবনা করার ক্ষমতা অনেকটাই কমে যায়। চলুন চলুন একটা দৃশ্যপট তৈরি করা যাক। নিশিতার জীবনের একটি অধ্যায়। আচ্ছা। নিশিতা একজন অত্যন্ত মেধাবী ইঞ্জিনিয়ারিং ছাত্রী। প্রথম শ্রেণীতে পাশ করার পরও দিনের পর দিন সে কোনো চাকরি পাচ্ছিল না। হতাশা যখন তাকে গ্রাস করছে, ঠিক তখনই তার ইনবক্সে একটি ইমেল আসে। ওই যে ডুবন্ত মানুষের খড়কুটো ধরার মতো অবস্থা। একদম। ইমেলটা ছিল একটি নামিদামি বহুজাতিক কোম্পানি থেকে 7 অঙ্কের বেতনের প্রস্তাব। ইন্টারভিউয়ের জায়গা হিসাবে বলা হলো শহরের একটি অত্যন্ত বিলাসবহুল 5 স্টার হোটেলের কথা। নিশিতার চোখে মুখে তখন রাজ্যের আনন্দ। একটু একটু থামাবো এখানে। মানে একটা সাধারণ ফিশিং মেলের জন্য কোনো হ্যাকার এত টাকা খরচ করে 5 স্টার হোটেলের স্যুট ভাড়া করবে, এটা কি একটু অবাস্তব মনে হচ্ছে না? প্রতারকদের তো সবসময় লাভের কথা ভাবার কথা, তাই না? খুব যৌক্তিক একটা খটকা। কিন্তু এখানেই আমাদের বুঝতে হবে স্কেল বা সাইবার অপরাধের বিস্তৃতির বিষয়টা। হ্যাকাররা বা এই অপরাধ চক্রগুলো এই স্যুটটি হয়তো একদিনের জন্যই ভাড়া করেছে, কিন্তু সেই একই দিনে তারা নিশিতার মতো আরও 50 বা 100 জন প্রার্থীর কাছে ওই একই ইমেল পাঠিয়েছে। ও আচ্ছা, তার মানে এটা কোনো একজন ব্যক্তির কাজ নয়? না, মোটেও না। এটি একটি বিশাল সিন্ডিকেটের বিনিয়োগ। তারা সেই বিলাসবহুল পরিবেশটি তৈরি করে যাতে শিকারের মনে কোনো ধরনের সন্দেহের অবকাশ না থাকে। মানে পরিবেশটা দিয়ে তারা শিকারের লজিক্যাল চিন্তাভাবনাকে ভোঁতা করে দিচ্ছে। তারপর তারপর কি ঘটল নিশিতার সাথে? নিশিতা যখন সেই হোটেলে পৌঁছায়, সে দেখে একটি সুসজ্জিত স্যুটে চমৎকার ঝাড়বাতির আলোর নিচে আরও অনেক প্রার্থী অপেক্ষা করছে। পরিবেশটা অত্যন্ত পেশাদার। একদম কর্পোরেট ভাইব আর কি। হ্যাঁ, নিশিতার ডাক পড়ার ঠিক আগে একজন ওয়েটার একটি রূপোলি ট্রেতে করে পানীয় নিয়ে আসে। একটু গলা ভেজানোর জন্য নিশিতা সেই পানীয়টি গ্রহণ করে। এর পরের দৃশ্যটি ধীরে ধীরে অস্পষ্ট হতে থাকে। রাসায়নিক কিছু মেশানো ছিল? ঠিক ধরেছেন। পানীয়র মধ্যে থাকা কোনো রাসায়নিকের প্রভাবে নিশিতা বুঝতে পারে তার মাথা ঘুরছে, চোখের চারপাশটা অন্ধকার হয়ে আসছে। যখন তার জ্ঞান ফেরে, সে নিজেকে আবিষ্কার করে একটি সম্পূর্ণ অপরিচিত বিছানায়। তার শরীরে কোনো পোশাক নেই। বাপরে, এটা তো আক্ষরিক অর্থেই একটা দুঃস্বপ্ন। হ্যাঁ, সে বুঝতে পারে
এক ভয়ঙ্কর শোষণের শিকার হয়েছে সে। সেই বিশাল চাকরির প্রস্তাবটি ছিল শুধুই একটি ফিশিং ফাঁদ, যা তাকে শারীরিকভাবে ব্ল্যাকমেইল করার জন্য তৈরি করা হয়েছিল। এটা এটা অত্যন্ত ভয়ঙ্কর। কেরিয়ারের স্বপ্ন দেখিয়ে এই ধরনের জঘন্য ফাঁদ পাতা হচ্ছে। মানুষ কেন এত সহজে বিশ্বাস করে? এটা যেন মরুভূমিতে মরীচিকা দেখার মতো। মানুষ যখন তৃষ্ণার্ত থাকে তখন সে বালুকেও জল ভেবে ভুল করে। খুব সুন্দর বলেছেন। আর এই মরীচিকার ফাঁদ তো শুধু চাকরিতে সীমাবদ্ধ নেই, ভালোবাসার জগতেও তো এমনটা ঘটছে। ফাতেমার ঘটনাটি বিশ্লেষণ করলে আমরা সাইবার দুনিয়ার সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বা সামাজিক প্রকৌশলের একটি চমৎকার কিন্তু ভয়ঙ্কর উদাহরণ দেখতে পাই। ফাতেমা, আমাদের সোর্সে তার কথা উল্লেখ আছে। হ্যাঁ, ফাতেমা একজন প্রতিষ্ঠিত ইঞ্জিনিয়ার, কিন্তু ব্যক্তিগত জীবনে অত্যন্ত একা। সে ম্যাট্রিমোনিয়াল বা বিয়ের ওয়েবসাইটে জীবনসঙ্গী খুঁজছিল। সেখানে তার পরিচয় হয় ৩০ বছর বয়সী এক আকর্ষণীয় যুবকের সাথে। লোকটি নিজেকে বেঙ্গালুরুতে কর্মরত একজন আইআরএস অফিসার হিসেবে পরিচয় দেয়। এই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং জিনিসটা আসলে কি? মানে কম্পিউটার হ্যাক না করে সরাসরি মানুষকে হ্যাক করা? ঠিক তাই। সাইবার নিরাপত্তার ভাষায় টেকনিক্যাল সিস্টেম হ্যাক করার চেয়ে মানুষের বিশ্বাস অর্জন করে তাকে দিয়ে ভুল কাজ করানো অনেক সহজ। সেই যুবক অত্যন্ত সুকৌশলে ফাতেমার বিশ্বাস অর্জন করে। সে তার ভুয়া সরকারি আইডি কার্ড, বিভিন্ন ওয়েবসাইটের ডামি লগইন ডিটেলস, এমনকি পরিবার ও বন্ধুদের ভুয়া ছবিও ফাতেমাকে দেখায়। মানে একটা পুরো নকল জীবন তৈরি করে ফেলেছিল সে। একদম। ঘণ্টার পর ঘণ্টা তাদের ফোনে কথা হয়। ফাতেমা ধীরে ধীরে তার প্রতি এক গভীর আবেগে জড়িয়ে পড়ে। সে বিশ্বাস করতে শুরু করে যে স্ক্রিনের ওপাশের মানুষটি তার ভবিষ্যৎ। আর ঠিক এই অন্ধবিশ্বাসের সুযোগটাই তো সে নেয়, তাই না? হ্যাঁ, একদিন সেই যুবক হঠাৎ এক নাটকীয় পরিস্থিতির অবতারণা করে। সে ফাতেমাকে জানায় যে কিছু রাজনৈতিক নেতার ষড়যন্ত্রে তাকে চাকরি থেকে সাসপেন্ড করা হয়েছে। চাকরি ফিরে পেতে কিছু কর্মকর্তাকে ঘুষ দিতে তার বিপুল অর্থের প্রয়োজন। আর ফাতেমা নিশ্চয়ই তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়। হ্যাঁ, কারণ ফাতেমা ততদিনে এই সম্পর্কের পেছনে নিজের এত আবেগ ও সময় বিনিয়োগ করে ফেলেছে যে সে আর পিছু হটতে পারে না। ফাতেমা নিজের জমানো ৫ লাখ টাকা সেই প্রতারকের অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়। ৫ লাখ টাকা ভাবা যায়? টাকা পাঠানোর এক সপ্তাহ পর ফাতেমা খবরের কাগজে দেখতে পায় ম্যাট্রিমোনিয়াল সাইটে ভুয়া প্রোফাইল খুলে অসংখ্য নারীর সাথে প্রতারণা করার দায়ে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। আমরা এতক্ষণ বাইরের মানুষের পাতা ফাঁদের কথা শুনলাম, অচেনা মানুষদের বিশ্বাস করে বিপদে পড়ার কথা। কিন্তু এই আলোচনাটা এবার একটু অন্যদিকে ঘোরানো যাক। বিপদ যখন সম্পূর্ণ বাইরের জগৎ থেকে না এসে নিজের ঘরের চার দেওয়ালের ভেতর থেকে আসে, তখন কি হয়? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা দিক। অনেকেই তো মনে করেন নিজের বেডরুমে বসে নিজের ওয়াইফাই ব্যবহার করা মানেই ইন্টারনেট সম্পূর্ণ নিরাপদ। হ্যাঁ, অধিকাংশ মানুষ মনে করে শুধু একটা পাসওয়ার্ড দিলেই বুঝি কাজ শেষ। কিন্তু এটা কি আসলে রাতে ঘুমানোর সময় সদর দরজা হাট করে খোলা রাখার মতো নয়? একদম ঠিক বলেছেন। এই নিশ্চিন্ত ভাবটাই সবচেয়ে বড় প্রযুক্তিগত ভুলের কারণ। ডিভিআর জীবনের একটি রাতের দৃশ্য কল্পনা করা যাক। ডিভিআর সিনেমা দেখতে ভীষণ ভালোবাসে। তার বসার ঘরে একটি ওয়াইফাই রাউটার বসানো, যাতে প্রতিদিন ৫ জিবি ডেটা প্যাক কেনা থাকে। আচ্ছা। সেদিন রাতে ডিভিআর নিজের ল্যাপটপ নিয়ে সোফায় বসে আছে। ঘরের আলো নেভানো, শুধু ল্যাপটপের নীল আলো তার মুখে এসে পড়ছে। সে একটি সিনেমা চালু করল, কিন্তু বারবার বাফারিং হতে লাগল। ৫ জিবি ডেটা থাকার পরও এই বাফারিং তাকে সন্দেহপ্রবণ করে তোলে। সাধারণ মানুষ তো বাফারিং হলে রাউটার রিস্টার্ট করে বা ইন্টারনেট প্রোভাইডারকে ফোন করে গালমন্দ করে। ডিভিয়া কি করল? ডিভিয়া একটু প্রযুক্তি সচেতন ছিল। সে তার রাউটারের অ্যাডমিন প্যানেলে লগইন করে। স্ক্রিনে চোখ পড়তেই সে দেখতে পায় তার রাউটারের সাথে তৃতীয় একটি অপরিচিত ডিভাইস যুক্ত হয়ে আছে। তার মানে কেউ তার ইন্টারনেট চুরি করছিল? শুধু ইন্টারনেট চুরি নয়, ডিভিআর ওয়াইফাই পাসওয়ার্ডটি ছিল অত্যন্ত দুর্বল, সম্ভবত তার নিজের নাম বা ১ ২ ৩ ৪ ৫ ৬ মতো কিছু। আর সেই সুযোগ কাজে লাগিয়ে তার প্রতিবেশীরা তার ইন্টারনেট হ্যাক করেছিল। ডিভিয়া জানতে পারে সেই হ্যাকাররা তার ইন্টারনেট সংযোগ ব্যবহার করে ডার্ক ওয়েবে মাদক এবং পর্নোগ্রাফি বিক্রি করছিল। এই জায়গাটিতে আমি একটি বিষয় যোগ করতে চাই।
দুর্বল পাসওয়ার্ড রাখা মানে হল কোনো কুখ্যাত অপরাধীকে নিজের পাসপোর্ট বা পরিচয়পত্র দিয়ে দেওয়া, যাতে সে আপনার নাম ব্যবহার করে অপরাধ করতে পারে। কারণ পুলিশ যদি ডার্ক ওয়েবের সেই আইপি অ্যাড্রেস ট্র্যাক করে, তারা তো সোজা ডিভিআর বাড়িতেই আসবে, তাই না? একদম, ওই প্রতিবেশীর কাছে কিন্তু যাবে না। কিন্তু এই প্রতিবেশীরা ডিভিআর পাসওয়ার্ড হ্যাক করল কিভাবে? এটা কি খুব সহজ? বিষয়টা খুবই যান্ত্রিক। হ্যাকাররা সাধারণত বটনেট এবং ব্রুট ফোর্স ডিকশনারি অ্যাটাক ব্যবহার করে। তারা একটি স্বয়ংক্রিয় সফটওয়্যার চালু করে দেয়, যা প্রতি সেকেন্ডে হাজার হাজার সাধারণ পাসওয়ার্ড দিয়ে ডিভিআর রাউটারে লগইন করার চেষ্টা করতে থাকে। আর যেহেতু পাসওয়ার্ড সহজ ছিল, সফটওয়্যারটা খুব জলদি সেটা ধরে ফেলে। হ্যাঁ, কয়েক মিনিটের মধ্যেই। এরপর তারা ডিভিআর আইপি অ্যাড্রেসটিকে একটি প্রক্সি হিসেবে ব্যবহার করে ডার্ক ওয়েবে প্রবেশ করে। ফলে ইন্টারনেটের দুনিয়ায় অপরাধীর ডিজিটাল পায়ের ছাপ হিসেবে ডিভিআর নামই নিবন্ধিত হতে থাকে। ঘরের ওয়াইফাই হ্যাক করে হার্ডওয়্যার নিয়ন্ত্রণে নেওয়ার বিষয়টা তো বুঝলাম, কিন্তু যদি এমন কোনো প্রযুক্তি থাকে যা সরাসরি মানুষের মন বা চিন্তাধারা হ্যাক করে, আমরা এতক্ষণ টাকা আর ডেটা চুরির কথা বললাম, কিন্তু সাইবার জগতে মনস্তাত্ত্বিক নিয়ন্ত্রণের মেকানিজমটা আসলে কিভাবে কাজ করে? মনস্তাত্ত্বিক নিয়ন্ত্রণ বা ব্রেন ওয়াশিং সাইবার জগতের সবচেয়ে ভয়ঙ্কর একটি দিক। রেশমার গল্পটি এর একটি ধ্রুপদী উদাহরণ। রেশমা আফ্রিকার একটি দেশে তার স্বামীর সাথে বসবাস শুরু করে। স্বামী সারাদিন কাজে থাকে আর রেশমা সেই বিশাল বাড়িতে সম্পূর্ণ একা। এই একাকিত্ব কাটানোর একমাত্র মাধ্যম হয়ে ওঠে ইন্টারনেট। কিন্তু ইন্টারনেটে তো কোটি কোটি ওয়েবসাইট আছে। রেশমা কিভাবে চরমপন্থী দলের সাথে যুক্ত হলো? এর পেছনে কি সোশ্যাল মিডিয়ার কোনো অ্যালগোরিদম কাজ করে? আপনি একেবারে মূল জায়গাটিতে হাত দিয়েছেন। সোশ্যাল মিডিয়া বা ভিডিও প্ল্যাটফর্মগুলোর রেকমেন্ডেশন অ্যালগোরিদম ডিজাইন করা হয়েছে মানুষের মনোযোগ ধরে রাখার জন্য। রেশমা যখন একাকিত্ব থেকে কোনো একটি নির্দিষ্ট কৌতূহলোদ্দীপক লিঙ্কে ক্লিক করে, অ্যালগোরিদম বুঝতে পারে এই ধরনের কন্টেন্ট তাকে স্ক্রিনে আটকে রাখছে। মানে অ্যালগোরিদম তাকে আরও একই রকম ভিডিও দেখাতে শুরু করে? ঠিক তাই। তখন সেই অ্যালগোরিদম স্বয়ংক্রিয়ভাবে তাকে আরও বেশি চরমপন্থী, আরও দেশি কট্টর ধ্যান ধারণার ভিডিও সাজেস্ট করতে থাকে। তাকে একটি একো চেম্বার বা প্রতিধ্বনি প্রকোষ্ঠে আটকে ফেলা হয়, যেখানে চারপাশের সব কন্টেন্ট তাকে একটি নির্দিষ্ট বিশ্বাসের কথাই বারবার বলতে থাকে। তার মানে অ্যালগোরিদমই তাকে একটি ভার্চুয়াল সুড়ঙ্গের ভেতর ঠেলে দেয়। হ্যাঁ, এরপর সেই চরমপন্থী দলের নেতারা সরাসরি তার সাথে যোগাযোগ করে। তারা রেশমার একাকিত্বের সুযোগ নিয়ে তাকে বোঝায় যে তার জীবনের একটি মহৎ উদ্দেশ্য আছে। অন্ধকার ঘরের ল্যাপটপের আলোয় দিনের পর দিন রেশমার মনের ভেতরে ঘৃণার বীজ বোনা হয়। আর এর পরিণতি কি হয়েছিল? অ্যালগোরিদমের তৈরি করা এই মনস্তাত্ত্বিক ধোলাইয়ের পরিণতি হয় ভয়ঙ্কর। একদিন রেশমা একটি জনবহুল শপিং মলে যায় এবং নিজেকে বোমায় উড়িয়ে দেয়। উফ, এটা অত্যন্ত ভয়ঙ্কর। একটা সফটওয়্যার অ্যালগোরিদম কিভাবে একজন সাধারণ গৃহিণীকে মানববোমায় পরিণত করতে পারে তা ভাবলেই শিউরে উঠতে হয়। তার মানে একাকিত্ব এবং হতাশা হলো হ্যাকার্সদের সবচেয়ে প্রিয় হাতিয়ার। একদম তাই। আমাদের সোর্সেই ঈর্ষা নামের আরেক তরুণীর কথা উল্লেখ আছে। ব্রেকআপের পর ঈর্ষা যখন চরম হতাশায় ভুগছিল, তখন অ্যালগোরিদম তাকে ডার্ক ওয়েব এবং মাদকের দুনিয়ার দিকে পরিচালিত করে। সে সেখান থেকে গোপনে মাদক অর্ডার করতে শুরু করে এবং শেষ পর্যন্ত ইন্টেলিজেন্সের জালে ধরা পড়ে। এই একই মনস্তাত্ত্বিক নিয়ন্ত্রণের মেকানিজম আমরা ইয়ানা নামের আরেকজন গৃহিণীর ক্ষেত্রেও দেখতে পাই। ইয়ানা ইন্টারনেটে একটা গ্রুপের সাথে যুক্ত হয়ে পড়ে, যারা একটি নির্দিষ্ট প্রপাগান্ডা বা টুলকিট নিয়ে কাজ করছিল। এই টুলকিটগুলো আসলে কি? এই টুলকিটগুলো হলো মূলত ধাপে ধাপে সাজানো নির্দেশিকা। কিভাবে ভুয়া অ্যাকাউন্ট খুলতে হবে, কিভাবে অনলাইনে নির্দিষ্ট কোনো হ্যাশট্যাগ ট্রেন্ড করাতে হবে। ইয়ানা জানতও মা যে এই পুরো অ্যালগোরিদমিক প্রপাগান্ডা বিদেশ থেকে পরিচালিত হচ্ছে। এই টুলকিট ব্যবহার করে অনলাইনে গুজব ছড়ানোর দায়ে শেষ পর্যন্ত সে গ্রেফতার হয়। এখানে শ্রোতাদের জন্য একটা বিষয় স্পষ্ট করে বলা ভালো। আমাদের সোর্সে এই যে অ্যান্টি ন্যাশনাল প্রোপাগ্যান্ডার কথা বলা হয়েছে, আমরা কিন্তু এখানে কোনো রাজনৈতিক পক্ষ নিচ্ছি না। আমাদের আলোচনার মূল বিষয় হল কিভাবে সাইবার স্পেসে সাধারণ মানুষকে দাবার ঘুঁটি হিসাবে ব্যবহার করা হয়। ঠিক বলেছেন। প্রযুক্তি মানুষের আবেগ এবং একাকিত্বকে বিশ্লেষণ করে কিভাবে তাকে ব্যবহার করে, সেটাই আসল পয়েন্ট। মনের নিয়ন্ত্রণের চেয়েও যখন প্রযুক্তি আরও এক ধাপ এগিয়ে যায়, তখন পরিস্থিতি কেমন হয়?
আমি কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলছি। আমরা এতক্ষণ মানুষের সাথে মানুষের প্রতারণার কথা বললাম, কিন্তু প্রযুক্তি যখন নিজেই একজন মানুষের রূপ ধারণ করে প্রতারণা শুরু করে, তখন তো বাস্তবের সাথে ইন্টারনেটের পার্থক্য করাটাই অসম্ভব হয়ে পড়ে। হ্যাঁ, সাইবার ট্রাফিকিং এবং এআই এর এই ভয়াল রূপটি বোঝার জন্য সুমার গল্পটির দিকে তাকাতে হবে। দৃশ্যপটটি ভাবুন, সুমা তার দাম্পত্য জীবনে অসুখী। সে রাতের বেলা ইন্টারনেটে অপরিচিত মানুষদের সাথে ভিডিও চ্যাট করত। আচ্ছা। একদিন মোহন নামের এক আকর্ষণীয় পুরুষের সাথে তার ভিডিও কলে কথা হয়। মোহন অত্যন্ত মিষ্টি করে কথা বলে, তার হাবভাব একেবারে বাস্তব মানুষের মতো। এক পর্যায়ে মোহন নিজের পোশাক খুলতে শুরু করে এবং সুমাকেও প্ররোচিত করে। সুমা যখন সেই ফাঁদে পা দেয়, ভিডিও কলটি হঠাৎ কেটে যায়। তারপর কি হলো? ঠিক তার ৫ মিনিট পর সুমার কাছে একটি ইমেইল আসে, তার সেই আপত্তিকর ভিডিও এবং একটি বিশাল অঙ্কের মুক্তিপণের দাবি। একটু দাঁড়ান, মানে সুমা তো নিজের চোখেই মোহনকে ভিডিও কলে দেখেছিল, সে তো মানুষের সাথেই কথা বলছিল। তাহলে ভিডিও কল কেটে যাওয়ার ৫ মিনিটের মধ্যে কে তাকে ইমেল করল? এখানেই সবচেয়ে বড় প্রযুক্তিগত মোড়। সুমা জানতই না স্ক্রিনের ওপাশে যে মোহন নামের মানুষটির সাথে সে কথা বলছিল, সে কোনো রক্তমাংসের মানুষ নয়। সেটি ছিল একটি এআই চালিত চ্যাটবট বা রিয়েল টাইম ডিপ ফেক। আপনি বলতে চাইছেন ওটা একটা রোবট বা সফটওয়্যার ছিল? হ্যাঁ, হ্যাকাররা আগে থেকে রেকর্ড করা ভিডিওর ওপর কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এমন একটি সিস্টেম তৈরি করেছিল যা সুমার কথার ওপর ভিত্তি করে রিয়েল টাইমে মোহনের অভিবৃত্তি পরিবর্তন করতে পারে। সুমা যা দেখছিল তা ছিল একটি নিখুঁত মায়া। এটি ছিল একটি স্বয়ংক্রিয় স্ক্রিপ্ট যা সুমাকে ফাঁদে ফেলেই ভিডিও রেকর্ড করে এবং সাথে সাথে স্বয়ংক্রিয় ইমেল পাঠিয়ে দেয়। এটা তো বিশ্বাস করা কঠিন। উন্নত প্রযুক্তির ছিপ দিয়ে যেন মাছ ধরা হচ্ছে। যখন প্রযুক্তি এতটাই উন্নত যে ভিডিও কলেও আসল নকল বোঝা যায় না, তখন আত্মরক্ষার উপায় কি? এই অসহায়ত্ব আরও ভয়ঙ্কর রূপ নেয় যখন আমরা অমৃতার গল্পটি দেখি। ডেটিং সাইটে তার পরিচয় হয় একজনের সাথে, যাকে সাইবার সিকিউরিটির ভাষায় বলা হয় সক পাপেট। এই সক পাপের ধারণাটি একটু পরিষ্কার করা দরকার। এটি কি শুধু একটি সাধারণ ফেক প্রোফাইলের মতো? না, সাধারণ ফেক প্রোফাইল এবং সক পপেটের মধ্যে আকাশ পাতাল তফাত। সক পপেট হল একটি সম্পূর্ণ কৃত্রিম এবং বিস্তারিত পরিচিতি। এর একটি ভুয়া অতীত থাকে, ভুয়া বন্ধুবান্ধব থাকে, এমনকি ইন্টারনেটের বিভিন্ন জায়গায় এর অস্তিত্ব প্রমাণ করার জন্য মিথ্যে ডিরেটর ফুটপ্রিন্টও তৈরি করা হয়। মানে এটা ধরা প্রায় অসম্ভব। একদম। সলিল নামের এক অপরাধী এই সক পপেট তৈরি করে অমৃতার বিশ্বাস অর্জন করে। সে অমৃতাকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানায়। অমৃতা ভেবেছিল সে একজন পরিচিত মানুষের বাড়িতে যাচ্ছে, কিন্তু সেই বাড়িটি আসলে ছিল একটি সাইবার সেক্স ডেন। ভয়ঙ্কর। হ্যাঁ, সেখানে অমৃতাকে আটকে রেখে তার ওপর চরম শারীরিক নির্যাতন চালানো হয় এবং সেই পুরো দৃশ্য ডার্ক ওয়েবে লাইভ স্ট্রিম করা হয়। ডার্ক ওয়েবের ক্রেতারা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে টাকা দিয়ে সেই লাইভ স্ট্রিম দেখছিল। আমরা এতক্ষণ অচেনা প্রতারক, ডার্ক ওয়েব আর এআই এর কথা বললাম। এখানে অপরাধীরা ছিল সম্পূর্ণ অপরিচিত বা অদৃশ্য। কিন্তু সাইবার জগতে কি সবচেয়ে বড় আঘাতটা সবসময় অচেনা জায়গা থেকেই আসে? যাকে আমরা সবচেয়ে বেশি বিশ্বাস করি, যার কাছে আমাদের জীবনের সব পাসওয়ার্ড আছে, সে যদি হ্যাকার হয়ে ওঠে? এটি সাইবার জগতের একটি অত্যন্ত অন্ধকার এবং ব্যক্তিগত দিক। একে বলা হয় ডক্সিং। রাবিয়ার জীবনের গল্পটি এর সবচেয়ে বড় প্রমাণ। আচ্ছা, ডক্সিং ব্যাপারটা কি হয়েছিল রাবিয়ার সাথে? রাবিয়া দীর্ঘ ৪ বছর ধরে কার্তিকের সাথে রিলেশনশিপে ছিল। স্বাভাবিকভাবেই কার্তিকের কাছে রাবিয়ার ফোন, সোশ্যাল মিডিয়া এবং ব্যাংক অ্যাকাউন্টের সব তথ্য বা পাসওয়ার্ড ছিল। এরপর যখন রাবিয়া বিদেশ থেকে একটি ভালো চাকরির অফার পেয়ে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেয়, তখন কার্তিক প্রতিশোধের আগুনে অন্ধ হয়ে যায়। আর সে ওই পাসওয়ার্ডগুলোর অপব্যবহার করে? হ্যাঁ, কার্তিক একটি ভুয়া প্রোফাইল খুলে রাবিয়ার ব্যক্তিগত ফোন নম্বর, তাদের একান্ত ব্যক্তিগত চ্যাটে স্ক্রিনশট এবং ব্যাংক অ্যাকাউন্টের সংবেদনশীল তথ্য ইন্টারনেটে পাবলিক ফোরামে ছড়িয়ে দেয়। মানে ডক্সিংয়ের মেকানিজমটা আসলে খুব ভয়ঙ্কর। বক্সিং রিংয়ে দেওয়া একটি নকআউট পাঞ্চের মতো। এটা কি এমন যে একবার ইন্টারনেটে ছড়িয়ে পড়লে তা আর কখনো পুরোপুরি মুছে ফেলা যায় না? ঠিক তাই, ইন্টারনেটে কোনো কিছু একবার ছড়িয়ে পড়লে তা বিভিন্ন সার্ভারে কপি হয়ে যায়।
এই একটি ডিজিটাল আঘাত রাবিয়ার জীবনকে একেবারে চুরমার করে দেয়। অচেনা নম্বর থেকে ক্রমাগত হয়রানিমূলক ফোন কল আসতে শুরু করে, মানুষ তার বাড়ির সামনে এসে ভিড় জমায়। সে সাইবার স্টকিংয়ের চরম শিকারে পরিণত হয়। এখানে অপরাধী কোনো অ্যালগোরিদম বা ডার্ক ওয়েবের হ্যাকার ছিল না, ছিল তার সবচেয়ে কাছের মানুষ। আজকের এই দীর্ঘ আলোচনা থেকে একটা বিষয় খুব পরিষ্কার হয়ে উঠছে। হ্যাঁ, বলুন। সাইবার জগৎ কোনো কল্পকথার দেশ নয়, আর এটি শুধু আমাদের স্ক্রিনের মধ্যেই সীমাবদ্ধ নেই। এটি আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি কোণায় জড়িয়ে আছে। আমাদের চারপাশের স্মার্ট হোম ডিভাইস থেকে শুরু করে বাচ্চাদের গেম, সবখানে এই জাল বিছানো। বাচ্চাদের গেমের কথা বলাতে মনে পড়ল, এই নির্দেশিকাতেই তো আর্নাব নামের 9 বছরের একটি বাচ্চার কথা বলা আছে। হ্যাঁ, আর্নাব সে অনলাইনে ক্লাস করার সময় মায়ের ফোন থেকে একটি ভিডিও গেমের কয়েন কিনতে গিয়ে মায়ের ক্রেডিট কার্ড থেকে 14,000 টাকা খরচ করে ফেলেছিল। শুধু তাই নয়, সে ট্রানজ্যাকশনের মেসেজও ডিলিট করে দিয়েছিল যাতে কেউ বুঝতে না পারে। ভাবা যায়, আমাদের অজান্তেই এই অদৃশ্য জাল সর্বত্র বিছানো। কিন্তু আপনি যদি এই বর্তমান পরিস্থিতিকে ভবিষ্যতের প্রেক্ষাপটে বিচার করেন, তবে বিষয়টি আরও গভীর চিন্তার উদ্রেক করে। কীরকম? আমরা এখন এমন এক যুগে প্রবেশ করছি যাকে বলা হচ্ছে মেটাভার্স বা 3D ইন্টারনেট। এই ভার্চুয়াল জগতে আমরা শুধু স্ক্রিনের দিকে তাকিয়ে থাকব না, বরং ভিআর হেডসেট এবং নানা সেন্সরের মাধ্যমে সেই জগতের একেবারে ভেতরে প্রবেশ করব। সেখানে এমন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে যা সরাসরি আমাদের শরীরে উপস্থিত থাকার এবং স্পর্শের অনুভূতি তৈরি করবে। তার মানে আমরা ভার্চুয়াল জগতেও বাস্তব পৃথিবীর মতো শারীরিক স্পর্শ অনুভব করতে পারবো? একেবারে তাই। আর এটি একটি অত্যন্ত গভীর এবং শিউরে ওঠার মতো প্রশ্নের জন্ম দেয়। আজকের এই 2D বা সাধারণ স্ক্রিনের পেছনে থাকা প্রতারণায় যখন মানুষের মনস্তত্ত্বকে ধ্বংস করে দিচ্ছে, একবার ভাবুন তো, যখন এই ভার্চুয়াল জগতের প্রতারণাগুলো সরাসরি আমাদের শারীরিক অনুভূতির সাথে যুক্ত হবে, তখন কি হবে? মানে হ্যাকাররা আমাদের অনুভূতিও হ্যাক করতে পারবে? হ্যাঁ, যখন সুমার গল্পের মতো কোনো এআই চালিত চ্যাটবট শুধু আপনাকে স্ক্রিনে দেখবে না, বরং মেটাভার্সে এসে আপনার হাত ধরবে এবং আপনি সত্যিই সেই স্পর্শ অনুভব করবেন, তখন কি বাস্তব আর অবাস্তবের মধ্যে কোনো পার্থক্য অবশিষ্ট থাকবে? নাকি চরম প্রযুক্তিগত উৎকর্ষের যুগে আমাদের নিজেদের মনই আমাদের সবচেয়ে বড় হ্যাকারে পরিণত হবে? কি অবিশ্বাস্য এবং একই সাথে গায়ে কাঁটা দেওয়ার মতো একটি প্রশ্ন। বাস্তব আর অবাস্তবের এই সূক্ষ্ম সীমারেখা হয়তো খুব শিগগিরই চিরতরে মুছে যাবে, আর তখন শুধু পাসওয়ার্ড দিয়ে নয়, বরং নিজেদের মন এবং অনুভূতিকে হ্যাক হওয়ার হাত থেকে বাঁচানোই হবে আমাদের সবচেয়ে বড় লড়াই। আজকের এই গভীর আলোচনা আমরা এই চিন্তার জায়গাটিতেই শেষ করছি। চারপাশের এই অদৃশ্য ছায়াগুলো নিয়ে ভাববেন, নিরাপদে থাকবেন,